প্রিয় শিক্ষার্থীগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি অনুপম টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে। আজকে অনেকদিন পরে এইচএসসি স্টুডেন্টদের জন্য নতুন একটা ভিডিও টিউটোরিয়াল বানাচ্ছি। তো শুরুতেই বলছি, যারা আমাদের চ্যানেলটাতে নতুন, ভিডিওটা পুরোপুরি দেখার পরে যদি মনে হয় যে না, এই ভিডিওটা দেখে তোমাদের কিছুটা উপকার হয়েছে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। তো যাই হোক, আজকে আমরা আসলে আলোচনা করছি একাদশ শ্রেণীর ফিনান্স ফার্স্ট পেপারের সপ্তম অধ্যায় মূলধন ব্যয় চ্যাপ্টারের উপর। এটি আমাদের ফিনান্স এই চ্যাপ্টারের উপর 1 নম্বর ক্লাস। তো আমরা এই চ্যাপ্টারটাকে সর্বোচ্চ 4টা কি 5টা ক্লাসের মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করব, কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি আমরা এই চ্যানেলটাতে যতগুলো ভিডিও ছাড়ছি এমনভাবে করার চেষ্টা করছি যেন তোমরা এগুলো ভিডিওগুলো দেখে কোথাও প্রাইভেট পড়তে না হয়। অর্থাৎ এই ভিডিওগুলো দেখলে আবার তোমার কাছে যে রাইটারের বইয়ে থাকুক না কেন, ওই বইটা জাস্ট ফলো করলে, অঙ্ক করলে তুমি নিজে নিজেই পারবে এগুলো। তো যাই হোক, আর এই চ্যাপ্টারের আলোচনার ক্ষেত্রে ফার্স্টে বলে দিচ্ছি, আজকে আমরা বেসিক আলোচনাটাই করছি। এখানে আজকে আমরা কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করছি না, পরবর্তী ভিডিওগুলোতে ম্যাথমেটিক্যাল টার্মের উপর আলোচনা হবে। তো এখানে বেসিক সূত্রগুলো, এমনকি কোনটা ডিটেলস কী হয়, এগুলো ডিটেলস নিয়ে আমরা আলোচনা করছি আজকে ফার্স্ট লেকচারটাতে। তো এই খেয়াল করি, আমরা এই চ্যাপ্টারটার মূলত পক্ষে 4টা টপিক্স। আমি আবারও বলছি, এই চ্যাপ্টারটাতে মূলত পক্ষে 4টা টপিক্স। একটা হচ্ছে ঋণের ব্যয়, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ারের ব্যয়, একটা হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয়, একটা হচ্ছে সংরক্ষিত আয়ের ব্যয়। আমি আবারও বলছি, এই চ্যাপ্টারে আমাকে জানতে হবে 4টা টপিক্স: ঋণের ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয়, সাধারণ শেয়ারের ব্যয়, আর একটা হচ্ছে সংরক্ষিত আয়ের ব্যয়। ঋণের ব্যয়টাকে বলা হয় কস্ট অফ ডিভেঞ্চার, আর অগ্রাধিকার শেয়ারের ব্যয়কে ইংরেজিতে বলা হয় কস্ট অফ প্রিফার্ড স্টক, সাধারণ শেয়ারের ব্যয়কে ইংরেজিতে বলা হয় কস্ট অফ কমন শেয়ার অথবা কস্ট অফ ইকুইটি শেয়ার, সংরক্ষিত আয়ের ব্যয়কে ইংরেজিতে বলা হয় কস্ট অফ রিটেইন আর্নিং। তো ঋণের ব্যয়ের ক্ষেত্রে আবার 4 ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। 4 ধরন থেকে যে কোনো 1 ধরনের পরীক্ষা থাকে, 4 ধরন থাকবে না। জাস্ট আমাকে আইডেন্টিফাই করতে হবে কখন কোন সূত্র প্রয়োগ করতে হবে। আমি আবারও বলছি, ঋণের ব্যয়ের ক্ষেত্রে আবার 4টা ভাগ। যেমন একটা হচ্ছে কর পূর্ববর্তী ব্যয়। এখন ফার্স্টে আমরা বলি কখন আমরা বুঝতে পারবো এটা ঋণের ব্যয়, কখন বুঝতে পারবো এটা অগ্রাধিকার শেয়ারের ব্যয়, কখন সাধারণ শেয়ারের ব্যয়, কখন সংরক্ষিত আয়ের ব্যয়। তো ভাই মনে রাখবেন সবাই, যদি প্রশ্নটা ঋণের ব্যয় হয়, প্রশ্নের ভিতরে আপনাকে ঋণ রিলেটেড কথা বলে দিবে। অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের ক্ষেত্রে প্রশ্নের ভিতরে কোথাও না কোথাও অগ্রাধিকার শেয়ার বলা হবে। সাধারণ শেয়ারের ক্ষেত্রে আপনাকে সাধারণ শেয়ারের কথা বলবে। সংরক্ষিত আয়ের ক্ষেত্রে সংরক্ষিত আয়ের কথা তারা প্রশ্নে বলে দিবে। সো আপনার প্রশ্ন দেখে ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোনটা কোন ক্যাটাগরির, কোন সূত্র অনুযায়ী হবে। যখন আসেন ঋণের ব্যয়ের মধ্যে আবার 4 ধরন। একটা হচ্ছে কর পূর্ববর্তী ব্যয়, এখানে কেবি বলতে কস্ট অফ বিফোর ট্যাক্স। এগুলোর ফুল অ্যাব্রিভিয়েশন আমরা এই পৃষ্ঠার আলোচনা শেষে আমরা আলোচনা করছি। তো ফার্স্ট হচ্ছে কর পূর্ববর্তী ব্যয়। এখন বলা হইতে পারে, প্রশ্ন করতে পারেন ভাই, যে ভাই এটা যে কর পূর্ববর্তী ঋণের ব্যয়, সেটা আমরা বুঝবো কীভাবে? তো মনে রাখবেন, যদি প্রশ্নে কর দেওয়া না থাকে, আপনি ফার্স্ট টাইম দেখলেন যে ঋণ সংক্রান্ত প্রশ্ন দেখলেন, তার মানে এটা ঋণ রিলেটেড প্রশ্ন। এর ভিতরে যদি প্রশ্নের ভিতরে যদি আপনি কোথাও কর না দেখেন, তাহলে বুঝেন যে এটা কর পূর্ববর্তী ব্যয়। সেক্ষেত্রে সূত্র হচ্ছে I/NSB ইন্টু 100। আই মানে হচ্ছে ইন্টারেস্ট, NSB মানে হচ্ছে নেট সেলস ভ্যালু ইন্টু 100। এরপরে হচ্ছে কর পরবর্তী ব্যয়। কর পরবর্তী ব্যয় বুঝবেন কীভাবে? দেখবেন যে প্রশ্নের মধ্যে কর দেওয়া আছে। যদি প্রশ্নে কর থাকে তাহলে বুঝতে হবে এটা কর পরবর্তী ব্যয়, যেটাকে আমরা দেওয়া হয়েছে এখানে কেডি মানে কস্ট অফ ডিভেঞ্চার। আর এক্ষেত্রে সূত্র হচ্ছে I ইন্টু 1 - T/NSB ইন্টু 100। এর পরেরটা হচ্ছে কর পূর্ববর্তী থেকে পরবর্তীতে রূপান্তর, যেটা আসলে এখন কোনো প্রয়োজন হবে না। এটা প্রয়োজন হবে যখন আমরা HSC এর অঙ্ক করতে যাব। ওটা আরেকটা টপিক্স। সবগুলোর মধ্যে 2-3টাকে একসাথে করে একটা প্রশ্ন থাকে, যেটা বেশিরভাগ সময় পরীক্ষা আসে। ওই পদ্ধতিকে বলা হয় HSC। তো যাই হোক, কর পরবর্তী থেকে পরবর্তীতে রূপান্তরের সূত্র হচ্ছে কেডি = কেবি ইন্টু 1 - T। এবার হচ্ছে মেয়াদ পূর্তিতে কর পরবর্তী ব্যয়, সেটা কেডি = এখন আসুন ভাই, মেয়াদ পূর্তি যেটা, সেটা বুঝবো কীভাবে? যেহেতু এই সূত্রটা একটু বড় সূত্র, এখন মেয়াদ পূর্তিতে সেটা বোঝার উপায় হচ্ছে প্রশ্নে বছর দেওয়া থাকবে। যদি প্রশ্নে বছর থাকে তাহলে বুঝতে হবে এটা মেয়াদ পূর্তির প্রশ্ন বলা হয়েছে। এক্ষেত্রে সূত্র হচ্ছে I ইন্টু 1 - T প্লাস RB - NSB/N বাই RB প্লাস NSB/2 ইন্টু 100। এরপর আবার চলে যাচ্ছে আমরা অগ্রাধিকার শেয়ারের ব্যয়। অগ্রাধিকার শেয়ারের ব্যয় ইংরেজি হচ্ছে কস্ট অফ প্রিফার্ড স্টক। এক্ষেত্রে আবার 2টা ফর্মুলা। একটা হচ্ছে সাধারণ অগ্রাধিকার শেয়ারের ব্যয়, সেক্ষেত্রে হচ্ছে কেফি = DP/P0 - A। এখানে একটা কথা বলে রাখি, আমরা ওইখানে যেমন ইউজ করতাম I, জাস্ট অগ্রাধিকার শেয়ারের বেলা সেক্ষেত্রে আমরা I এর পরিবর্তে ইউজ করব DP, অন্য কিছুই না। ওইখানে যেরকম কাজ করব
এখানে ডিপির বেলায় আমরা সেম স্টাইলে কাজ করব। আর এখানে যেটা লেখা হয়েছে ডিপি বাই P0 মাইনাস এফ, P0 মানে প্রাইস অফ মার্কেট শেয়ার, আর ওইখানে আমরা ইউজ করতাম NSB বাই SB। যাই হোক, ঘুরে ফিরে কথা একটা, SB যে কথা, P0টা একই কথা, মাইনাস এফ, এফ মানে হচ্ছে ফ্লোটেশন কস্ট ইন্টু 100। আর মেয়াদ পূর্তি অগ্রাধিকার শেয়ারের ব্যয়, মেয়াদ পূর্তির ক্ষেত্রে আমরা আগেই বলেছিলাম বছর থাকবে, এখানেও একই রকম বছর থাকবে। যদি বছর থাকে তাহলে সেটা হচ্ছে মেয়াদ পূর্তিতে অগ্রাধিকার শেয়ারের ব্যয় রিলেটেড প্রশ্ন। এবার চলে যাচ্ছে সাধারণ শেয়ারের ব্যয়, এটার ইংরেজি নাম হচ্ছে কস্ট অফ কমন শেয়ার অথবা কস্ট অফ ইকুইটি শেয়ার। তো এক্ষেত্রে একটি সূত্রই প্রয়োগ করা হয়, অনেক বইতে দেখা যায় 2-3টা করে সূত্র দেওয়া হয়, তো সবগুলো শেখার দরকার নাই, শুধু জাস্ট একটা সূত্র শিখলেই হয়। যেমন এক্ষেত্রে সাধারণ শেয়ারের ব্যয় কে সমান D1 বাই P0 মাইনাস এফ প্লাস অবলিক মাইনাস জি। এখানে একটা কোনো সময় প্লাস হয়, কখনো কখনো মাইনাস হয়। এখানে যদি প্রশ্নে গ্রোথ রেট মানে লভ্যাংশ বৃদ্ধিটা যদি বলা হয় তাহলে প্লাস, লভ্যাংশ যদি হ্রাসের কথা বলা হয় তখন মাইনাস জি ব্যবহৃত হয়। তো দুটাকে একসাথে দিয়ে দিলাম, যখন যেটা প্রয়োজন হয় সেটাই প্রয়োগ করতে হবে, ইন্টু 100। আর সংরক্ষিত আয়ের ব্যয়ের সূত্র হচ্ছে কস্ট অফ রিটেন আর্নিং, এক্ষেত্রে একটি সূত্র, এক্ষেত্রে সূত্র হচ্ছে কে ই ইন্টু 1 মাইনাস টি ইন্টু 100। আবার হচ্ছে WSCCর ক্ষেত্রে WEKE প্লাস WFEKP প্লাস WDKD প্লাস হতে পারে WRKR। তো যদি প্রশ্নে সাধারণ শেয়ার থাকে তখন WEKE ব্যবহৃত থাকবে, যদি প্রশ্ন অগ্রাধিকার শেয়ার থাকে WPKP, যদি প্রশ্নে ডিভেঞ্চার বা ঋণের কথা থাকে তখন হয় WDKD। আর সাধারণ সংরক্ষিত এটা লেখা হয় না এই জন্যই, কেননা সংরক্ষিত হয় এটা একটা বেশি থাকে না ইন্টারমিডিয়েট লেভেলে। তো আমরা চলে যাচ্ছি সূত্রগুলোর বিস্তারিত আলোচনায়। তো প্রথমত আমরা খেয়াল করি, আমরা আগেই বলেছিলাম ডিপি যে কথা, আইও একই কথা। আই বলতে ইন্টারেস্টটাকে বোঝায়, এরপর এসবি বলতে হচ্ছে সেলস ভ্যালু। আবারও বলছি, এসবি মানে হচ্ছে সেলস ভ্যালু, যার অর্থ হচ্ছে বাজার মূল্য বা বিক্রয় মূল্য। আর P0 মানে হচ্ছে প্রাইস অফ মার্কেট শেয়ার, একই রকম। এখানে হচ্ছে এনএসবি মানে হচ্ছে নেট সেলস ভ্যালু। আবারও বলছি, এনএসবি মানে হচ্ছে নেট সেলস ভ্যালু, যার সূত্র হচ্ছে এসবি মাইনাস এফসি, অর্থাৎ সেলস ভ্যালু থেকে এফসিটা বাদ দিলে আমরা পেয়ে যাব এনএসবি। এখন আমরা আগে ফার্স্টে এসবির একটা সূত্র দেখি। তো আমরা এসবি সূত্রটা ফলো করি। এসবি মানে হচ্ছে এফবি প্লাস অধিহার অথবা প্রিমিয়াম। অধিহারের ইংরেজি নামটা প্রিমিয়াম, তো অনেক ক্ষেত্রে দেখা যায় অধিহার থাকে, অনেক ক্ষেত্রে প্রিমিয়াম দেওয়া থাকে, মাইনাস অবহার অথবা বাট্টা অথবা ছাড়। অবহার যে কথা, বাট্টাও একই কথা, ছাড়টাও একই কথা। তাহলে ফার্স্টে আমার এসবি সূত্র, এরপর দিয়ে যখন আমরা এনএসবি করবো, এনএসবি করতে গেলে এসবি মাইনাস এফসি। এফসি মানে হচ্ছে ফ্লোটেশন কস্ট, যার বাংলা নাম হচ্ছে উত্তরণ ব্যয় অথবা বিবিধ খরচ। এই নামগুলো আপনাদের জানা প্রয়োজন, কেননা অনেক সময় এমসিকিউতে এগুলোর থেকে দিয়ে দেওয়া হয়। এরপর দিয়ে আসেন এফবি বলতে ফেস ভ্যালু। তো এফবি জিনিসটা যখন আপনি অর্থের সমমূল্য করবেন তখন এফবি বলতে বুঝবেন এটা হচ্ছে ফিউচার ভ্যালু। আর মূলধন বা চ্যাপ্টারে এফবি বলতে আমরা ফেস ভ্যালুটাকে বুঝবো, লিখিত মূল্য বা অভিহিত মূল্য। এরপরে ডি বলতে আমরা ডিভিডেন্ডটাকে বুঝবো, যার বাংলা নাম হচ্ছে লভ্যাংশ। এখন আমরা ফলো করি, এই জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট। যেমন সাধারণ শেয়ারের ক্ষেত্রে ব্যবহৃত হয় D1। এখন একটা জিনিস মাথায় রাখবেন ভাই, অনেক সময় প্রশ্নে D1 এর কথা বলবে, অনেক সময় D0 বলবে, বলে আমরা D1 কীভাবে বুঝবো, D0 কীভাবে বুঝবো। তোমরা রাখতে হবে ভবিষ্যৎ লভ্যাংশের কথা বলা হলে D1। ভবিষ্যৎ বলতে কেমন, যে জিনিসটা ভবিষ্যতে ঘটবে, বলা হতে পারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে বা লভ্যাংশ প্রস্তাব করা হয়েছে বা লভ্যাংশ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত করা হয়েছে বা আগামী বছর দিবে এত টাকা করে লভ্যাংশ। এরকম যদি লভ্যাংশের ক্ষেত্রে যদি ভবিষ্যতের কথা বলা থাকে তাহলে বুঝে নেবেন যে D1। আর যদি ভবিষ্যৎ যদি না বোঝা যায়, আর সেটা অতীত হোক বর্তমান হোক যাই হোক, অর্থাৎ সোজা কথা ভবিষ্যৎ না হলে সেটা হচ্ছে D0। কিন্তু এখন কথা হলো আমাদের অঙ্কের মধ্যে তো D0 কোনো সূত্র নাই, আমাদের অঙ্কের মধ্যে সূত্রটা হচ্ছে D1, তার মানে D0 থেকে D1-এ কনভার্ট করতে হবে আমাদের। তো D0 থেকে D1-এর রূপান্তরের সূত্র হচ্ছে D1 সমান D0 ইন্টু 1 প্লাস অবলিক মাইনাস জি। এক্ষেত্রে একই রকম, যদি লভ্যাংশটা বৃদ্ধির কথা বলা হয় তখন প্লাস জি, লভ্যাংশ হ্রাসের কথা বলা হলে মাইনাস জি। এখন আসেন টি বলতে ট্যাক্স। এখন ফলো করি, আমাদের অঙ্কের ক্ষেত্রে দেখবেন যে দুই ধরনের ট্যাক্স থাকে। আমি আবারও বলছি, চ্যাপ্টারের অঙ্কের ক্ষেত্রে দুই ধরনের ট্যাক্স থাকবে, একটা হচ্ছে ব্যক্তিগত কর আর একটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স বা সাধারণ কর। তো মনে রাখতে হবে, যেমন আমরা এখানে ফলো করি, যখন আমরা ঋণের ব্যয়ের ক্ষেত্রে যাব ওইখানে দেখি আমাদের ট্যাক্স ব্যবহৃত হচ্ছে। আবার যখন আমরা সংরক্ষিত আয়ের ক্ষেত্রে যাই তখন আমরা কি দেখতেছি ভাই, ট্যাক্স ব্যবহৃত হচ্ছে। তো মনে রাখতে হবে, যদি ঋণের ক্ষেত্রে যে ট্যাক্সটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। আবারও বলছি, যদি প্রশ্নে কর্পোরেট ট্যাক্স থাকে তাহলে বুঝে নেবেন যে সেটা ঋণের জন্য। আর প্রশ্ন যদি ব্যক্তিগত ট্যাক্স মানে ব্যক্তিগত কর বা যাকে ইংরেজিতে বলা হয় পার্সোনাল ট্যাক্স বা ব্যক্তিগত কর হলে বুঝে নিতে হবে সেটা সাধারণ সংরক্ষিত আয়ের জন্য।
এরপর দিয়ে আসেন WSCC এর পূর্ণরূপ হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যার বাংলা নাম হচ্ছে ভার আরোপিত অথবা মূলধন ব্যয় অথবা হচ্ছে গড় মূলধন ব্যয়। তো যাই হোক, আজকের আলোচনাটা এখানে সমাপ্ত করছি। যারা ভিডিওটা দেখেছেন অনুরোধ করব, যদি আপনাদের যদি কিছুটা উপকার আসতে পারি আমরা, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ক্লাসে আমরা অঙ্ক নিয়ে সমাধান করব। তো বলে রাখি, আজকে আমরা ফার্স্ট টাইম ঋণের ব্যয় নিয়ে একটা আলোচনা ক্লাস থাকবে, এরপর অগ্রাধিকার শেয়ারের উপর একটা ক্লাস, আর পরবর্তীতে থাকবে সাধারণ শেয়ার এবং সংরক্ষিত আয়ের উপর একটা ক্লাস, আর সর্বশেষটা আমরা WSCCর উপর আলোচনা করব। অর্থাৎ টোটালি সূত্রটা যদি আমরা বাদ দিই, বেসিক আলোচনাটা যদি আমরা লেস করলে মোট বাদ দিলে আরও 4টা ক্লাস, ইন টোটাল 5টা ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা সলিউশন করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুপম টিউটোরিয়ালের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।